হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডেল 3। আমরা আজকে সলভ করব। পেজ নাম্বার 189-এ রয়েছে। বারাসাত MGM হাই স্কুল এর আগে 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের আমি সমাধান MCQ আর SAQ করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। আমার নাম পার্থ দাস, পার্থসগ্রাম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখো, আমরা স্টার্ট করছি প্রথম অঙ্কটা। একের এক দাগ থেকে কি বলছে? এক্স ওয়াই জেড সমবাহু ত্রিভুজের এক্স ওয়াই ও এক্স জেড বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ও কিউ এবং পি কিউ প্লাস এক্স ওয়াই সমান সমান 24 সেন্টিমিটার হলেই পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? তো এটা আমরা কিভাবে করব? দেখো, এখানে একটা ছবি আমাদেরকে আগে এঁকে নিতে হবে। তো আমরা প্রথমে আগে কি করলাম, এইভাবে একটা ছবি এঁকে নিলাম। এটার নামকরণ করলাম এক্স, এটা ওয়াই আর এটা হচ্ছে জেড। এখান থেকে এটা একটা দেখা যাচ্ছে। এখান থেকে এখানে একটা রেখা যাচ্ছে যেটার নামকরণ করলাম পি আর কিউ। এরপরে আমরা কি করব? দেখো, এখানে সাধারণত এটা সমবাহু ত্রিভুজ, এটা তো বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ। তার মানে আমরা বলতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই জেড আর ইকুয়াল টু এক্স এক্স জেড, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এবার দেখো, এই এরকম ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল আর অর্ধেক হবে। এটা সমান্তরাল আর অর্ধেক হবে, এটা একটা উপপাদ্য তোমরা জানো। তাহলে সেই উপপাদ্য অনুসারে পি কিউ সমান সমান পি কিউ সমান সমান আমরা কি করব? হাফ, তারপরে লিখবো হচ্ছে ওয়াই আর জেড, হাফ ওয়াই আর জেড। তার মানে আমরা ওয়াই আর জেড সমান সমান কি লিখতে পারি? ওয়াই জেড সমান সমান 2 PQ লিখতে পারি। ঠিক আছে, এটার থেকে এই লাইনটা এসছে। ঠিক আছে, ওয়াই জেড সমান সমান 2 PQ, 2 দিয়ে গুণ হয়ে গেছে। এবার দেখো, এখানে বলে দিয়েছে পি কিউ প্লাস দিয়ে এক্স ওয়াই সমান সমান 24, এটা বলে দিয়েছে। তাহলে আমরা কিউ এর জায়গায় পি কিউ লিখবো আর এক্স ওয়াই এর জায়গায় আমরা ওয়াই জেড লিখতে পারি। ঠিক আছে, এক্স ওয়াই এর জায়গায় দেখো, এই যে এক্স ওয়াই এর জায়গায় ওয়াই জেড লিখতে পারি এবং এটাও ইকুয়াল টু 24 সেন্টিমিটার, এটা আমরা লিখতে পারি। এবার দেখো, পি কিউ এর জায়গায় পি কিউ থাকবে প্লাস এখানে 2 PQ হয়ে যাবে আর এখানে ইকুয়াল টু 24 হয়ে যাবে। কেন হলো এটা বলো তো? কারণ এই যে ওয়াই জেড, এটা ওয়াই জেড এর মান তো আমরা একটু আগেই বের করে রেখেছিলাম। ঠিক আছে, এবার এখানে হয়ে যাচ্ছে 3Q সমান সমান 24 আর শুধু পি কিউ এর মান আমরা ইজিলি বের করতে পারবো হচ্ছে 12। তাহলে পি কিউ এর মান সরি 12 কেন, 3 8 24 মানে 8। ঠিক আছে, 8 হবে। তাহলে পি কিউ এর মান আমরা বের করলাম 8। তার মানে আমরা জাস্ট এখানে শূন্যস্থানে বসিয়ে দেবো 8 সেন্টিমিটার। ঠিক আছে, অঙ্কটা কিন্তু একটা ইউনিক টাইপের অঙ্ক, তাই এটা কিন্তু প্র্যাকটিস করো আমি যেভাবে করালাম। চলে আসছি আমরা, দেখো 2 দাগের প্রশ্নটায়। 2 দাগের প্রশ্নটা বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এস ও আর এর মধ্যে সম্পর্কটা কি? তো এটা আমরা কিভাবে করব দেখে নাও। প্রথমে আমাদেরকে এটা মনে করে নিতে হবে। এটার কিন্তু আমি শর্টকাটে তোমাদের এটা অ্যান্সার বলে দিতে পারি, কিন্তু আমি তোমাদেরকে এটা শর্টকাটে করাবো না, কারণ এই প্রশ্নটা 2 নম্বরেও আসতে পারে। তাহলে 2 নম্বরে যখন আসবে তাহলে আমাকে অবশ্যই এটা তাহলে শেখাতে লাগবে। দেখো, 2 নম্বরের অঙ্কটা কিভাবে করছি আমরা মনে করে নিলাম। ঠিক আছে, আমি এটা কিন্তু 2 নম্বর করে করাচ্ছি। এটা যেহেতু শূন্যস্থান দিয়েছে তোমরা ডাইরেক্ট অ্যান্সার লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমাদেরকে শেখানোর জন্য এটা করে দিচ্ছি। মনে করি যে বর্গক্ষেত্রটা রয়েছে, সেই বর্গক্ষেত্রের যে বাহুটা সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এ একক, এটা আমরা ধরে নিলাম। আর আয়তক্ষেত্রে যেটা রয়েছে, ঠিক আছে, সেটা আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে ধরে নিলাম হচ্ছে এক্স একক আর প্রস্থটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ওয়াই একক। তাহলে আমরা এস ইকুয়াল টু এ স্কোয়ার বলতে পারি।
আর আর ইকুয়াল টু এক্স ওয়াই বলতে পারি। ঠিক আছে, কেন বলো তো, এখানে প্রশ্ন কিন্তু দিয়েই দিয়েছে, দেখো যে বর্গক্ষেত্রটাকে এস এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আর দিয়ে প্রকাশ করতে হবে। তো আমরা তাই করলাম, এস ইকুয়াল টু বাহু স্কোয়ার, ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আর ইকুয়াল টু এক্স ওয়াই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার দেখো আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা এখানে সমান, প্রশ্নানুসারে বলে দিয়েছে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 4a ইকুয়াল টু 2x প্লাস ওয়াই, এটা আমরা লিখতে পারি, কারণ 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কার, বর্গক্ষেত্রের পরিসীমা। এটা মাথায় রাখবে, এইটা যে লিখলাম এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে। আর 2 ইন্টু এক্স প্লাস ওয়াই যেটা লিখলাম এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এবার বাদি আমরা এখানে করতে পারি, কি করতে পারি, 2a ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, কারণ 2 দিয়ে 4কে যদি কাটাকুটি করো তাহলে এটা কাটাকুটি যাচ্ছে, ঠিক আছে। দেখো এবার আমরা এরপরে লাইনটা কিভাবে করব, এখান থেকে আমরা পেয়ে গেলাম 2a প্লাস এক্স, 2a সমান এক্স প্লাস ওয়াই। এবার ভালো করে লক্ষ্য করে দেখো আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা সেটা প্রস্থ অপেক্ষা কিন্তু সবসময় কি হচ্ছে, বড় হচ্ছে, ঠিক আছে। আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা সেটা প্রস্থ অপেক্ষা তো বড় হয়, ঠিক আছে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই যেটা হচ্ছে সেটা তো জিরোর থেকে অবভিয়াসলি বড় হবে, ঠিক আছে। এখানে যে এক্স মাইনাস ওয়াই যেটা রয়েছে সেটা জিরোর থেকে অবশ্যই বড় হবে। এবার এক্স মাইনাস যদি জিরোর থেকে বড় হয় তাহলে আমরা এটাকে স্কোয়ার ফর্মে লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটাও জিরোর থেকে বড়। তারপর এটাকে আমরা সূত্রে ফেলতে পারি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy, তাহলে এটাও কিন্তু জিরোর থেকে কি হবে, বড় হবে, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা এক্স প্লাস ওয়াই যেটা, এটা আমরা এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা বসিয়ে দিতে পারি, তার মানে এটা হয়ে যাবে কত, 4a স্কোয়ার হয়ে যাবে মাইনাস 4xy হয়ে যাচ্ছে, যেটা জিরোর থেকে বড়, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা কি করব, দেখো এখানে 4a স্কোয়ার আর এই 4টা কাটাকুটি করে উঠে যাচ্ছে, বা কমন নিয়ে উঠিয়ে দিতে পারো, তাহলে a স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা জিরোর থেকে বড় হচ্ছে, ঠিক আছে। 4 কিন্তু কমন নিয়ে জিরোর কাছে চলে গেছে, তাহলে আমরা a স্কোয়ারের মানটা বলতে পারি এক্স ওয়াই এর থেকে বড়, ঠিক আছে। আর a স্কোয়ার মানেই তো আমরা এটাকে ধরেছিলাম কত, s, যেটা r এর থেকে বড়, তাহলে s এর মানটা আমরা দেখতে পাচ্ছি r এর থেকে বড় রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের সমাধানটা করতে হবে, দেখে নাও, এইভাবে কিন্তু সমাধানটা করতে হবে। তাহলে আমরা জাস্ট উত্তরে এখানে লিখে দেব, ঠিক আছে। তোমরা জাস্ট এটা উত্তরই লিখবে। এটা কেন করালাম, কিন্তু এটা কেন করালাম বলো তো, যাতে তোমরা 2 নম্বরের প্রশ্ন আসলে এটা যাতে করে দেখাতে পারো, তাহলে 2 এ 2 তোমাদেরকে দেবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যান্সার হবে। এবার আমরা চলে আসছি হচ্ছে পরের অঙ্কটায়। দেখো 3 দাগের অঙ্কটা কি বলছে, বলছে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 10% বেশি এবং ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেওয়া হলে বিক্রেতার কোনটা হবে, ঠিক আছে, কোন অপশনটা হবে আমাদেরকে বের করতে হবে। তো দেখো 3 দাগের অঙ্কটা আমরা করব। তাহলে প্রথমে আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ধার্য মূল্য, ক্রয় মূল্যটা আমরা ধরে নেব। তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নিলাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে, যেটা আমরা ধরে নিলাম। এবার বলেছে 10% বেশি, তাহলে ধার্য মূল্যটা কত হবে, ধার্য মূল্য হচ্ছে এটা 100 থেকে 10 বেশি, মানে 100 যোগ 10 অর্থাৎ 110 টাকা হচ্ছে, ঠিক আছে, এটা হওয়ার কথা। এবার এটা যদি হয়ে যায় 110 টাকা যদি হয়ে যায়, তাহলে 10% বলেছে ধার্য মূল্যের ওপর ছাড়, তাহলে ধার্য মূল্যের ওপর যদি 10% ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য আমরা বের করতে পারবো। বিক্রয় মূল্য 110 গুণ 100 মাইনাস 10 বাই দিয়ে 100, ঠিক আছে, এভাবে বিক্রয় মূল্য বের করা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 110 গুণ 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 90 বাই 100, এখানকার 0 0 আর এখানকার 0 0 কেটে যাচ্ছে, অর্থাৎ 99 টাকা বেরোচ্ছে। তাহলে 99 টাকা আমরা পেয়ে গেলাম।
তাহলে বিক্রেতার ক্ষতির হার বের করতে হবে। তাহলে বিক্রেতার ক্ষতির হার আমরা বের করব। তাহলে বিক্রেতার ক্ষতির হার কিভাবে বেরোচ্ছে আমরা জানি কিভাবে বের করতে হয়। 100 বিয়োগ 99 পাই দিয়ে 100 আর গুণ দিয়ে 100%, ঠিক আছে, এইভাবে বের করতে হয়। ঠিক আছে, এটা ডাইরেক্ট করেছি, তোমরা প্রথমে কিন্তু ক্ষতি বের করে নিয়ে তারপরে তার হার বের করো। আমি এটা ডাইরেক্ট করেছি যেহেতু শর্ট কোশ্চেন, তো এর জন্য এটা কাটাকুটি করে দেখো 100 100 কেটে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে 1%। তাহলে 1% ক্ষতি হচ্ছে, বিক্রেতার 1% ক্ষতি হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা অপশন কিসে রয়েছে, ডি তে রয়েছে। ডি, অপশন ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। এবার চলে আসছি আমরা দেখো পরেরটায়, অর্থাৎ 4 দাগের অঙ্কটায়। 4 দাগের অঙ্কটা বলছে এইটা ও এই বিন্দুটা এবং এই বিন্দুটা, বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্বের সূত্র ফেলে দিলেই হয়ে যাবে। দেখে নাও, সূত্রটা আমরা ফেলে দিচ্ছি। তাহলে এটা 4 দাগ দিয়ে করছি আমরা। 4 দাগ দিয়ে আমরা কিভাবে করব দেখে নাও। আচ্ছা, তার আগে আরেকবার বলে দিই, এখানে অঙ্কটা একটু কনসেন্ট্রেট করবে। এইটা এবং এই বিন্দুর মধ্যে যে দূরত্বটা, সেটা কিন্তু সূত্র আগে তোমাকে জানতে হবে। ঠিক আছে, সূত্র না জানলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তাহলে আমরা সূত্রটা কিভাবে করব, সূত্রটা আগে লিখে নিই। এখানে দূরত্বের সূত্রটা আগে লিখে নিচ্ছি। ঠিক আছে, দূরত্ব সমান সমান √ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র। এবার দেখো এখানে যেটা বলেছে, সেটা আমরা কি করব, এখানে জাস্ট দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে করব দেখে নাও। এই যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে যে দুটো রাশি দিয়েছে, একটা বলেছে হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে, আমি এখানে লিখে নিচ্ছি স্কোয়ার, আর সরি 2t স্কোয়ার নয়, এটা বলেছে হচ্ছে a স্কোয়ার কমা 2a2, এটা একটা বলেছে বিন্দু। আর একটা বিন্দু বলেছে হচ্ছে a t1 তার স্কোয়ার আর 2a t1, এই দুটো বিন্দু বলেছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যদি x1 এটাকে ধরি, তাহলে কি হবে at স্কোয়ার মাইনাস তারপরে কি হবে at1 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে এটাকেও আমরা লিখতে পারি 2at মাইনাস দিয়ে 2at1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে মেন সূত্র। এবার দেখো এটা করার পর আমরা কি করব, দেখো এখান থেকে a কমন যাচ্ছে, তাই a স্কোয়ার বাইরে লিখে নিলাম। তাহলে ভেতরে পড়ে থাকছে t1 মাইনাস t2, ঠিক আছে, t1 মাইনাস t2 তার আবার হোল স্কোয়ার করে দিই। ঠিক আছে, এবং তার সাথে t1 প্লাস t তার আবার হোল স্কোয়ার করে দিলাম। এবার প্রশ্ন হবে স্যার কেন করলেন এরকম। দেখো এখানে কিন্তু t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার হচ্ছিল, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছিল। একবার a প্লাস বি হয়, একবার a মাইনাস বি হয়। এই সূত্রটাকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, তো আমরা তাই এটার জন্য লিখেছি। আর প্লাস দিয়ে তার পাশেরটা কি রয়েছে, এটার থেকে যদি 2a বের করে নাও তাহলে হয়ে যাবে 4a তার স্কোয়ার, আর পড়ে থাকছে হচ্ছে t1 মাইনাস t তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে কিন্তু অঙ্কটা করতে হবে। এবার দেখো রুটের বাইরে, আচ্ছা রুটের বাইরে চলে আসছে কে, দেখো a একটা আসছে, আর তারপরে t1 মাইনাস t2 কিন্তু একটা রুটের বাইরে আসছে, আর রুটের মধ্যে থাকছে হচ্ছে t1 প্লাস 2 তার স্কোয়ার, আর প্লাস দিয়ে একটা 4 পড়ে থাকছে। এই এককটাই কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, যেটা বাইরে চলে আসছে, যেটার বর্গমূল করা যাচ্ছে, যেমন এখান থেকে a কমন নেওয়া হয়েছে, এখান থেকেও a কমন নেওয়া হয়েছে, a স্কোয়ার মানে কিন্তু এখানে a হয়ে যায় রুটের বাইরে। আর এখান থেকে দেখো t1 মাইনাস t2 এটাকেও কিন্তু বাইরে নিয়ে চলে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি তে রয়েছে, এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে অপশন বি।
এরপরে দেখো আমরা 2 দাগের 1 থেকে শুরু করব। 2 দাগের 1-এর প্রশ্নটা বলছে 2t² কমা রুটের মধ্যে t² - 4 বিন্দুটি এক্স অক্ষের ওপর অবস্থিত হলেই মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। দেখো, মূল বিন্দু মানে তোমরা জানো মূল বিন্দু মানে হচ্ছে যেটা শূন্য হয়, ঠিক আছে, শূন্য শূন্য হয়। তাহলে এক্স অক্ষের ওপর যদি অবস্থিত হয় তাহলে এর যে কোটিটা রয়েছে মানে ওয়াই এর যে মানটা রয়েছে, ঠিক আছে, এটা কোটি বলা হয়, এটাকে কোটি বলা হয়, ঠিক আছে, সেকেন্ডটাকে কোটি বলা হয়। কোটিটা কিন্তু 0 হবে। বোঝা গেল? এক্স অক্ষের ওপর অবস্থিত হলে ওয়াই এর যে রাশিটা সব সময় কিন্তু 0 হয়, মানে কোটিটা 0 হয়। তাহলে কোটি এখানে কোনটাকে বলে? t² - 4 = 0। ঠিক আছে, তার আগে বলে দিই স্যার আগেরটাকে কি বলে? আগেরটাকে ভুজ বলে, ঠিক আছে, প্রথমেরটাকে বলা হয় ভুজ আর তারপরেরটাকে বলা হয় কোটি। এটা কিন্তু মনে রাখবে। প্রথমেরটাকে বলা হয় এক্স, তারপরটাকে বলা হয় ওয়াই। এটা একটু মনে রাখবে। এবার দেখো এটাকে করা খুব সহজ। এখানে t² - 4 = 0 হচ্ছে, তাহলে বা দিয়ে আমরা বলতে পারি t² = 4। যেখানে টি এর মান আমরা পাচ্ছি হচ্ছে +-2। ঠিক আছে, টি এর মান আমরা তাহলে কত পেলাম? +-2 পেলাম। এবার দেখো এটা যদি প্লাস মাইনাস আমরা 2 পেয়ে যাই টি এর মান, তাহলে মূল বিন্দু থেকে বিন্দুটার দূরত্ব কত? মূল বিন্দু থেকে বিন্দুটার দূরত্ব বের করতে বলেছে। তাহলে প্রথমে আমাদেরকে আগে বিন্দুটা বের করে নিতে হবে। তাহলে বিন্দুটি হবে √এর মধ্যে কি রয়েছে দেখে নাও। এখানে রয়েছে হচ্ছে √এর মধ্যে 2t²। √এর মধ্যে ওটা তো শূন্য হয়ে যাবে, ঠিক আছে, ওটা তো শূন্য হয়ে যাবে। 2t² রয়েছে, তাহলে 2 × t² মানে 2 এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার 4 আর 4 × 2 = 8। তাহলে 8 হবে। বিন্দুটা কত হবে? 8,0। 8,0 হবে বিন্দুটা, ঠিক আছে, কারণ এক্স এর মান তো 0, তাই এই বিন্দুটা হবে 8,0। ঠিক আছে, এটা এইভাবে কিন্তু করবে। এর আগে এটা যদি না করো তাহলে এখানে কি করবে দেখো, এটা যদি না করো এটা ডাইরেক্ট করবে। এখানে যা সুতরাং দিয়ে এটা 2t² এর মানটা বের করে নেবে, ঠিক আছে, 2 গুণ তারপরে 2 এর স্কোয়ার, এখানে 8 হচ্ছে। এটা আগে নয় বের করে নেবে। এবার দেখো বলেছে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত, তাহলে দূরত্ব বের করতে হবে এবার। তাহলে দূরত্ব বের করার সূত্র কি? মূল বিন্দু মানে তো আমরা জানি মূল বিন্দু মানে হচ্ছে 0,0। তাহলে আমরা একটা পাচ্ছি 0-8 তার হোল স্কোয়ার আর 0-0 তার হোল স্কোয়ার। তাহলে শুধুমাত্র 8 এর স্কোয়ার করে দিলে দেখবে 8 এককই বেরোবে, ঠিক আছে, 8 এককই বেরোবে। একদম সিম্পল অঙ্ক। এটার উত্তর তাহলে লিখে দেবে মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব হচ্ছে 8 একক। ঠিক আছে, দেখে নিয়েছো আশা করি, খাতায় কিন্তু টুকে নেবে তোমরা। আচ্ছা, তার আগে বলে দিই এইগুলোর যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমি পিডিএফ দিই না, একটু লেট হয়, তো আমি রেকমেন্ড করবো যে টুকে নিতে। তবুও যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। চলে আসছি আমরা দেখো পরেরটায়, 2 দাগেরটা। একটি সমকোণী ত্রিভুজের অর্ধ পরিসীমা এস সেমি এবং অতিভুজ এক্স সেমি হলে এটা এস আর এটা এক্স, ক্ষেত্রফল কত? এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখে নাও আমরা কি করে করব 2 দাগের অঙ্কটা। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে সমকোণী ত্রিভুজের লম্বটাই তো আমরা জানি না। তাহলে সমকোণী ত্রিভুজের লম্বটা আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে ত্রিভুজের লম্ব আমরা ধরে নিলাম হচ্ছে এ, আর ভূমি আমরা ধরে নিলাম হচ্ছে বি, ঠিক আছে, সেন্টিমিটারে। আর অতিভুজ হচ্ছে এখানে এক্স। এখানে অতিভুজটা আমরা কি করলাম? অতিভুজটা ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে অর্ধ পরিসীমা যেটা সেটা আমরা = এস লিখতে পারি। আর ত্রিভুজের যদি পরিসীমা আমরা লিখি, ত্রিভুজের পরিসীমা, তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে 2s। ঠিক আছে, অর্ধ পরিসীমা যদি এস হয় তাহলে আমরা এটা লিখতে পারি 2s। দেখে নাও অঙ্কে কিন্তু এখানে বলে দিয়েছিল এই যে অর্ধ পরিসীমা, দেখে নাও এস সেমি, এটা বলে দিয়েছিল, ঠিক আছে। সবকটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো।
এবার দেখো আমরা পরিসীমা সূত্র জানি a প্লাস বি প্লাস এক্স, এই তিনটেকে যোগ করলেই তো 2s হবে। ঠিক আছে, আমরা যদি তিনটে বাহুকেই যোগ করে দিই তাহলে তো পরিসীমা পাবো। এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো, a প্লাস বি এটাকে রেখে 2s এর পাশে আমরা x নিয়ে আসতে পারি এবং এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। এবার দেখো যেহেতু বলে দিয়েছে এটা একটা সমকোণী ত্রিভুজ, তার জন্য এখানে একটা সূত্র পড়বে যেটা তোমরা জানো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই সূত্রটা আশা করি তোমরা জানো। তাহলে লম্ব হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ তোমরা লিখতে পারো। এবার 1 নম্বর সমীকরণের উভয় পক্ষ আমরা বর্গ করে দেবো। এই যে 1 নম্বর সমীকরণটা ছিল, তাহলে লিখবো 1 নম্বর সমীকরণের উভয় পক্ষ বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষ আমরা যদি বর্গ করি তাহলে কি হবে দেখে নাও, a প্লাস বি ছিল তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 2s মাইনাস এক্স ছিল তার হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে সূত্রে ফেলে দাও। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটার যদি সূত্র ফেলো তাহলে হয়ে যাবে 4a স্কোয়ার মাইনাস 4s এক্স এস, তারপরে এক্স, তারপরে প্লাস দিয়ে হয়ে যাবে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা কিন্তু লিখলাম। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমরা আরেকটা জিনিসও পাচ্ছি, সেটা হচ্ছে বাঁ দিয়ে ভালো করে দেখো, 2ab লিখলাম প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মানে তো এক্স স্কোয়ার, তার মানে আমরা এখানে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। দেখে নাও, এই যে a স্কোয়ার আর এই যে প্লাস দিয়ে যে বি স্কোয়ার ছিল, এই দুটো মিলিয়ে কিন্তু এক্স স্কোয়ার হলে এটা 2 নম্বর সমীকরণের মধ্যে ছিল। ঠিক আছে, দেখতে পেয়েছো হয়তো 2 নম্বর সমীকরণটা। আর এই পাশে যা ছিল তাই লিখে দিলাম, কারণ এই পাশে আমাদের কোনো এখানে সম্পর্ক নেই এটার সাথে। এবার আমরা কি করব দেখো, এবার আমরা কি করব, এই যে রাশিটা দেখতে পাচ্ছ এটাকে আমরা শুধুমাত্র 2ab লিখতে পারি, তারপরে 4a স্কোয়ার লিখতে পারি মাইনাস এখানে কি হয়ে যাবে 4sx লিখতে পারি, কারণ দুদিক থেকে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। ঠিক আছে, এটা কেটে দিতে পারো, আমি এখানে কেটে দিচ্ছি, দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলে আসছি আমরা নেক্সট লাইনে। নেক্সট লাইনে কি হবে দেখো, এখানে যে এ বি সমান সমান আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি দেখতে পাচ্ছি, এখানকার যদি এটা 4 দিয়ে এটাকে কেটে দিই, এটা তাহলে হয়ে যাবে 2a স্কোয়ার আর এটা হয়ে যাবে 2sx। 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি, তাহলে এ বি সমান সমান 2 লিখে আমরা যদি কমন নিই, 2 লিখে যদি কমন নিই তাহলে কি নিতে হবে, a স্কোয়ার মাইনাস এস এক্স। এসটা কিন্তু কমন নেওয়া যাবে না, এসটা ওরকমই থাকবে। এবার এই দুইটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে, হাফ এ বি সমান সমান a স্কোয়ার মাইনাস এস এক্স, এটা করতে পারি। এবার দেখো এটাকেই তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বলি, এই যে দেখতে পাচ্ছ এই পাশেরটা, এটাই তো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এস ইন্টু এস মাইনাস এক্স বর্গ সেমি। ঠিক আছে, এটা লিখতে পারি, মানে এটা কমন নিয়ে নিয়েও করতে পারো। ঠিক আছে, এটা কমন নিয়ে নাও একেবারে, এটা কমন নিয়ে নিলে কি হয়ে যাবে, এস ইন্টু এস মাইনাস এক্স এটা হবে। এবার তোমাদের মনে প্রশ্ন দেবে, স্যার হাফ ইন্টু এ বি এটা কি করে ত্রিভুজের ক্ষেত্রফল হলো? দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এইটার কারণের জন্যই কিন্তু এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের লেখাটা বসলো, আর এটা হচ্ছে বর্গ সেমিতে হবে, এটাই কিন্তু উত্তর। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে, এটা উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো পরেরটাই 3 দাগেরটা, 3 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব দেখে নাও। বলছে শ্রেণী সীমা ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য কি। তো এটার পার্থক্য কিন্তু তোমাদেরকে লিখতে হবে, আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি এখানে। একদিকে লিখবে হচ্ছে, এটা কত দাগ, 3 দাগ, একদিকে লিখবে হচ্ছে শ্রেণী সীমা
আর একদিকে লিখবে হচ্ছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমা মানে হচ্ছে শ্রেণী অন্তরের যে প্রান্তস্থ মান। তাহলে এটা লিখে দিচ্ছি, দেখো দাগ দিয়ে দিলাম। তাহলে এটা কি লিখবে? শ্রেণী অন্তরের প্রান্তস্থ মান দুটিকে শ্রেণী সীমা বলা হয়। আর এই পাশে কি লিখবে? কোনো রাশি তথ্যের ক্রমিক শ্রেণীগুলির শ্রেণী সীমাগুলির মধ্যবর্তীর ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে ঠিক আছে, কোনো শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদ্বয়কে ওই শ্রেণীর শ্রেণী সীমানা বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখবে। এটা যেহেতু একটা মানে পার্থক্যের মতন দিয়েছে তাই লিখিয়ে দিলাম। চলে আসছি আমরা, দেখো পরেরটায় বলছে 4 দাগেরটায়, কোনো দ্রব্যের ক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে 8% লাভের পরিবর্তে 8% ক্ষতি হয়। দ্রব্যটার ক্রয় মূল্য কত? তো এটা খুবই ইজি অঙ্ক, দেখো একেবারে করে দিচ্ছি। এটা হচ্ছে 4 দাগের অঙ্ক। দেখো প্রথমে আমাদেরকে কি করতে হবে? দ্রব্যটার ক্রয় মূল্য ধরে নিতে হবে। তাহলে দ্রব্যের যে ক্রয় মূল্যটা সেটা আমরা ধরে নিলাম কত? x টাকা। এবার দেখো 8% লাভ হলে, 8% যদি লাভ হয়, লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে x ইন্টু x এর 8%, মানে x গুণ 8/100। ঠিক আছে, x যোগ x এর 8/100। কাটাকুটি করো, 4 দিয়ে 4 দুগুণি 8 আর 4 25 100। তাহলে এটা লসাগু করলে হচ্ছে 25, ওপরে হবে 25x প্লাস 2x, মানে টোটাল হচ্ছে 27x/25 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্কটা কিন্তু 100 ধরেও করা যায়। তোমরা যদি 100 ধরে পারো করতে পারো, কোনো অসুবিধা নেই। আর 8% ক্ষতি হলে এটার বিক্রয় মূল্য কত হবে? এটার বিক্রয় মূল্য হবে x মাইনাস x এর 8/100। এটারও কাটাকুটি করলে হচ্ছে 2 আর এটা হয়ে যাবে 25। তাহলে এটাও সেম ভাবে 25x থেকে এখানে দুটো x বাদ যাবে, অর্থাৎ 23/25 টাকা বেরোবে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এটা বের করলাম। এবার আমরা কি করব? দেখো এটাকে আমরা প্রশ্নানুসারে যোগ করে দেবো। তাহলে এখানে আমরা এটিকিউ কে প্রশ্নানুসারে লিখলাম। প্রথমে তাহলে কত হচ্ছে? প্রথমেরটা ছিল হচ্ছে 27x/25 আর মাইনাস দিয়ে 23x/25। এটা বিয়োগ করলেই বলে দিয়েছে 8 টাকা বেশি হবে, তাহলে 8 লিখবো। তাহলে 25 লসাগু 25 হয়, 27 থেকে 23 বাদ দিলে কত হয়? 4, 4x ইকুয়াল টু 8। 8 25 আমরা জানি কত হয়? 8 25 হচ্ছে 200 হয়। তাহলে বা দিয়ে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, মানে 50 টাকা বেরোচ্ছে। তাহলে x এর মান হচ্ছে 50 টাকা বেরোচ্ছে। তাহলে তোমরা উত্তর লিখে দেবে যে
দ্রব্যটার ক্রয় মূল্য ছিল 50 টাকা। ঠিক আছে, এইভাবে তোমরা এই অঙ্কটা করবে। চলে আসছি পরেরটায়। পরের অঙ্কটা কি বলছে দেখো, 5 দাগেরটা। এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, কোন বি হলে কর্ণ বিডির দৈর্ঘ্য কত? এটা স্টার দেবো, কারণ এটা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় খুবই আসে, এই অঙ্কটা খুব আসে, মানে টিচারদের বলতে পারে একটা ফেভারিট প্রশ্ন। তো আমরা কিভাবে করব দেখে নাও 5 দাগেরটা। তাহলে 5 দাগের অঙ্কটা আমরা কি করব দেখো, এখানে একটা রম্বস রয়েছে, তাহলে আমরা একটা রম্বস এঁকে নিলাম। এই রম্বসটার এটা দাগ টেনে নিলাম, ঠিক আছে, এটা বি দাগ টেনে নিলাম, আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি। এবার কি বলেছে এখান থেকে, এটা বলে দিয়েছে হচ্ছে 60 ডিগ্রি, এটা তো বলে দিয়েছে। আর এ বি বলে দিয়েছে 4 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার মানে বি থেকে সি এর যা মান, সি থেকে ডি এর তাই মান, আর ডি থেকে এর মানও একই, মানে এডির মানও একই, সবকটাই তো 4 সেন্টিমিটার হবে। এবার দেখো বি আর ডি আমরা যুক্ত করে দিয়েছি, তাহলে লিখবো কি, আর ডি যুক্ত করা হলো, যুক্ত করা হলো, এটা আমরা যুক্ত করে দিয়েছি। তাহলে আমরা বলতে পারি যুক্ত করা হয়ে গেলে এই যে কোণ সিবি, এটা সেটা কোণ বি সাথে সমান। সিবিডি কোণটা দেখে নাও, সি তারপরে বি তারপরে ডি, এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা বিডি, মানে এটার সাথে সমান, কারণ এই দুটো সমান। তাহলে সমান কেন স্যার? কারণ বিসির সাথে সিডি তো সমান ছিল, তাহলে বিসির সাথে সিডি সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলো তো সমান হবে। যেমন ডিসির বিপরীত কোণ হচ্ছে এই বি কোণটা, আর বিসির বিপরীত কোণ হচ্ছে এই ডি কোণটা, তাই এটা সমান। এবং এই দুটোকেই আমরা কি ধরলাম, এক্স ডিগ্রি করে নিলাম। ঠিক আছে, তাহলে এক্স ডিগ্রি ধরে নিতে পারো, অথবা এক্স ডিগ্রি না ধরলেও চলবে, ছেড়ে দাও, এক্স ধরে করতে হবে না আমাদের ডাইরেক্ট। তাহলে আমরা যে কোনো একটা যদি কোণ বের করতে চাই, ধরে নাও কোনো একটা কোণ যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, ধরে নাও সি যদি বের করতে চাই, তাহলে 180 থেকে আমাকে প্রথমে 60 বিয়োগ করতে হবে, আর তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কত, 120/2, আর 120/2 মানে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে তিনটেই 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে তিনটে কোণ যদি 60 ডিগ্রি করে হয়, তাহলে আমরা ত্রিভুজটা সমবাহু বলতে পারি। তাহলে সুতরাং দিয়ে পিসি, এটা এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা আমরা বলতে পারি এটা হচ্ছে কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এটা আমরা বলতে পারি। এবার দেখো সমবাহু যদি ত্রিভুজ হয়, তাহলে অঙ্কে চেয়েছেটা কি একবার দেখে নি। অঙ্কে চেয়েছে হচ্ছে বিডির দৈর্ঘ্য কত, দেখো তাহলে বিডির দৈর্ঘ্য তো আমরা ইজিলি বলতে পারি, তাহলে সুতরাং দিয়ে বিডির দৈর্ঘ্য আমরা বলতে পারি 4 সেন্টিমিটার। কেন বলো তো, কারণ এখানে বিডি যদি 4 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটাও যদি 4 হয়, তাহলে এটাও তো অবভিয়াসলি 4ই হবে, কারণ ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য তো সেম। তাই বিডি হচ্ছে 4 সেন্টিমিটার, এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার এ ছিল। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকে আমাদের অঙ্ক। ঠিক আছে, আশা করি সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। কোনো অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, বা টেলিগ্রামের লিঙ্ক দিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে সেখানেও প্রশ্ন করতে পারো। আচ্ছা, টেলিগ্রামে যুক্ত হওয়ার আরেকটা সুবিধা হচ্ছে মক টেস্ট হয়, এছাড়াও কুইজের মতন কিন্তু হয়, পার ডে কুইজের মতন হয়, বা কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও কিন্তু আমি অঙ্কের করাই, সেগুলোর জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।